বাড়িতে রেশন আসবে, আপনাদের সেই বিশ্বাসটা মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর আছে। আগামী 22 তারিখ তো ভোট আছে, লাইনে দাঁড়াবেন না? না সেখানেও দাঁড়াবেন না? কি দাঁড়াবেন তো? দাঁড়াবেন তো? কি মায়েরা, ভোটের লাইনে দাঁড়াতে হবে তো? বিশ্বাসঘাতকদের বিরুদ্ধে রায় দিতে হবে তো? আউসগ্রামকে জেতাতে হবে তো? বাংলাকে জেতাতে হবে তো? উন্নয়নকে জেতাতে হবে তো? দিদিকে জেতাতে হবে তো? লাইনে দাঁড়াবেন, যত গরম পড়ুক দাঁড়াবেন, যত কষ্ট হোক দাঁড়াবেন, লাইন যত দীর্ঘায়িত লম্বা হোক দাঁড়াবেন, নিজের ভোট নিজে দেবেন, উন্নয়নের পক্ষে রায় দেবেন, দিদিকে জেতাবেন, অভেদানন্দ ভান্ডারকে জেতাবেন, 1 নম্বর বোতাম থেকে ভোট দেবেন, আউসগ্রামকে 1 নম্বর করবেন। করবেন? কথা দিচ্ছেন? কথা দিচ্ছেন? জোরে একবার হাত তুলে সবাই বলুন কথা দিচ্ছেন। কথা দিচ্ছেন তো? দিদি আপনাদের কথা দিয়েছে, 22 তারিখ আপনারা লাইনে দাঁড়িয়ে ভোট দেবেন, 2 তারিখ ভোট বাক্স খুলবে, তার পরের দিন থেকে রেশনের দোকানও থাকবে না, লাইনও থাকবে না, সরকার আপনার বাড়িতে বাড়িতে রেশন পৌঁছে দেবে, দুয়ারে দুয়ারে রেশন। আপনার বাড়ি যত ছোট এলাকায় হোক, যত প্রান্তিক এলাকায় হোক, যত ক্ষুদ্র হোক, যত ছোট হোক, আপনাকে আর লাইনে দাঁড়িয়ে রেশন নিতে হবে না। সরকার আপনার বাড়িতে বাড়িতে আগামী দিন রেশন পৌঁছে দেবে, দরজার বাইরে আপনাকে পা রাখতে হবে না, দুয়ারে দুয়ারে রেশন। তাহলে কি বিনা পয়সায় খাদ্য পাই বাংলা নিজের, বিনা পয়সায় রেশন পাই বাংলা নিজের, বিনা পয়সায় শিক্ষা পাই বাংলা নিজের, বিনা পয়সায় স্বাস্থ্য পাই বাংলা নিজের, কন্যাশ্রী করেছে বিশ্বজয় বাংলা নিজের, আগামী দিন দুয়ারে দুয়ারে রেশন চাই বাংলা নিজের, বিশ্বাসঘাতকদের নেই বাংলার মাটিতে কোনো ঠাঁই বাংলা নিজের, যখন ডাকি তখন পাই বাংলা নিজের, যখন ডাকি তখন পাই বাংলা নিজের, ঐক্য সম্প্রীতি আর উন্নয়নে মানুষের সাই বাংলা। তাই পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে কেন্দ্রীয় বাহিনী গুলি করে মেরেছে। আপনারা বলুন মায়েরা ভাইয়েরা, যারা যারা আমার আপনার রক্তের বিনিময়ে আমাদের বাংলা থেকে ছাড়বে, দূরে দূরে হাঁটাবেন না, বাংলা ছাড়া করবেন না। তাই নন্দীগ্রাম সিঙ্গুর হয়েছিল, তারপর শীতলকুচির ঘটনা। আগামী 22 তারিখ ওই বুলেটের জবাবটা লাইনে দাঁড়িয়ে ব্যালটের মাধ্যমে দিতে হবে। বহিরাগতদের বাংলা ছাড়া করে দিতে হবে। না খারাপ আছে, সুস্থ আছে না অসুস্থ আছে, দুবেলা খেয়েছে না খায়নি, জিজ্ঞেস করার মতো একটা লোক থাকে না। 1 গ্লাস জল একটু হাত বাড়িয়ে দেবে, সেরকম একটা লোক থাকে না। দিদি সেই জন্য স্বাস্থ্যসাথী কার্ডটা আপনার নামে করেছে। আপনার নামে যদি স্বাস্থ্যসাথী কার্ড হয়, আপনার বাপের বাড়ির লোকও স্বাস্থ্যসাথীর আওতায়, আপনার শ্বশুর বাড়ির লোকও স্বাস্থ্যসাথীর আওতায়, কেউ বাদ যাবে না। এই যুগান্তকারী সিদ্ধান্ত মমতা বন্দ্যোপাধ্যায় একমাত্র মুখ্যমন্ত্রী ভারতবর্ষের মাটিতে করে দেখিয়েছে। বিজেপি এতগুলো রাজ্যে ক্ষমতায়, একটা রাজ্য আমাকে দেখান তো যেখানে বিনা পয়সায় এরা স্বাস্থ্য দিয়েছে, বিনা পয়সায় চিকিৎসা দিয়েছে, বিনা পয়সায় শিক্ষা দিয়েছে। বিজেপির বন্ধুদের যা আপনারা চোখে আঙ্গুল দিয়ে দেখান, আপনাদের কোন কর্মী সমর্থক স্বাস্থ্যসাথী খাদ্যসাথীর আওতায় আসেনি, আগামী দিন মমতা বন্দ্যোপাধ্যায় করে দেবে। কিন্তু এখানে যে মানুষগুলো বসে আছে, আপনাদের আমলে 50% বেকারত্ব বেড়েছে ভারতবর্ষে। আপনাদের কারণে আজকে গরিব মানুষ আরো গরিব হয়েছে। আপনাদের কারণে কেউ 15 লাখ পায়নি। আমি আঙ্গুল দিয়ে দেখাচ্ছি, আগে এদের অ্যাকাউন্টে 15 লাখ পৌঁছে দিন, তারপর ভোট নেওয়ার কথা ভাববেন। আমরা একদিকে করেছি, তারপর আপনাদের কাছে আবেদন জানাচ্ছি। আমরা আগে কাজ করি, তারপর আপনাদের কাছে ভোট চাই, এটাই হচ্ছে করোনায় গ্রাফ ঊর্ধ্বমুখী। কালকে জানেন 2,70,000 কেস হয়েছে, 1600 লোক কালকে মারা গেছে একদিনে। আপনি দেখুন গুজরাটে, মধ্যপ্রদেশে কি অবস্থা, শ্মশানের বাইরে অ্যাম্বুলেন্সের লাইন মিছিল লেগে গেছে, মানে 1 হাত ছাড়া ছাড়া মৃতদেহ পোড়ানো হচ্ছে, জায়গা নেই পা রাখার মতো। আরে বলছে বাংলাকে গুজরাট বানাবো, বাংলাকে উত্তরপ্রদেশ বানাবো। আপনারা বাংলাকে উত্তরপ্রদেশ বানাতে চান? বলুন, বাংলাকে গুজরাট বানাতে চান? আপনি দেখুন গুজরাটের কি অবস্থা, শ্মশানের বাইরে মৃতদেহ মৃত্যু মিছিল। তার কারণ কি জানেন? গুজরাটের জনসংখ্যা 7 কোটি আর বেডের সংখ্যা 18,000। যতদিন ক্ষমতায় ভারতীয় জনতা পার্টি 2 দশক ধরে ক্ষমতা, কিন্তু কি করেছে জানেন?
খালি মন্দির আর মসজিদের রাজনীতি। আর বাংলার জনসংখ্যা 10 কোটি, বেডের সংখ্যা জানেন কত? সিপিএম যখন ছেড়েছিল বেডের সংখ্যা ছিল 7,000, আর আজকে বেডের সংখ্যা হচ্ছে 1 লক্ষ। কেননা মমতা বন্দ্যোপাধ্যায় ব্লকে ব্লকে আইটিআই, পলিটেকনিক আর সুপার স্পেশালিটি হাসপাতাল বিধানসভা ভিত্তিক করে দিয়েছে। এটাই হচ্ছে পার্থক্য। বাংলায় 1 লক্ষ বেড মমতা বন্দ্যোপাধ্যায় তৈরি করেছে, আর নরেন্দ্র মোদীর গুজরাটে 18,000 বেড। এটা হচ্ছে পার্থক্য। আপনি দেখুন, আজকে করোনায় সারা দেশে 130 কোটি মানুষ, প্রধানমন্ত্রী টিকা পাঠিয়েছে 1.5 কোটি, আর বিদেশের টিকা রপ্তানি করছে 10 কোটি। আপনি এই প্রধানমন্ত্রীকে ক্ষমা করবেন? আপনি দেখুন, মানুষ মৃত্যুর মুখে ঢলে পড়ছে, আর প্রধানমন্ত্রী ব্যস্ত রয়েছে সভা সমিতিতে কি করে বাংলা দখল করা যায়। আপনি দেখবেন আগামী দিন আবার আসবে। এতে লজ্জা নেই? এই যে এত লোক আজকে সভায় এসছে, আমার দেখে ভয় লাগছে, জানেন? আপনি ভাবুন তো, আপনারা ম্যাক্সিমাম যারা আছেন মাস্ক পরেনি, দুজনের যদি করোনা হয় 10 জনের মধ্যে ছড়িয়ে পড়বে। আর প্রধানমন্ত্রী আসানসোলে গিয়ে সভা করে কি বলছে? বলছে বহুত আচ্ছা লাগা ইতনা লোক আয়ে। আপনি ভাবুন, তাকে আমরা প্রধানমন্ত্রী করেছি দেশে, মানুষের জীবন নিয়ে ভাবছে না। কোথায় বলবে যে মাস্ক পরুন, সামাজিক দূরত্ব বজায় রাখুন, আমি টিকা পাঠাচ্ছি, টিকা নিন, সুস্থ থাকুন, তা নয়। খালি 30 মিনিট বক্তব্য রাখলে 29 মিনিট মমতা ব্যানার্জির বাপ্পাপান্ত। আর কি করে ক্ষমতা দখল করা যায়? বাংলার মসনদ দখল করা যায়। বাংলার মসনদ আপনারা দখল করতে পারবেন না, তার কারণ এটা গুজরাট মধ্যপ্রদেশ নয়। বাংলার মানুষ যে দুঃখে তার পাশে থাকে, বাংলার মানুষ তাকেই নির্বাচিত করবে। ছিল বলছে স্বাস্থ্যসাথী কার্ড জমা, আর তার পরের দিন দেখেছেন কি হয়েছে? দিলীপ ঘোষের বাড়ির দাদা আর বৌদি স্বাস্থ্যসাথী কার্ড করিয়ে বলছে মমতা ব্যানার্জি জিন্দাবাদ। কি অবস্থা এদের? মা দুর্গাকে অপমান করছে বিজেপির রাজ্য সভাপতি, বলছে মা দুর্গার 14 পুরুষকে কেউ চেনে না। মায়েরা ক্ষমা করবেন? যারা বাংলার মাটিতে দাঁড়িয়ে বাংলার কৃষ্টি সংস্কৃতিকে অপমান করে, বাংলা লিখতে জানে না, বলতে জানে না, পড়তে জানে না, যে মঞ্চ থেকে বক্তব্য রাখছে পিছনে কি লেখা আছে বলতে পারবে? নিজের নামটা বাংলায় লিখতে পারবে না, আর বলছে সোনার বাংলা করবো। সোনাও বলতে পারছে না, সোনা। স্বামী বিবেকানন্দকে বলছে বিবেকানন্দ ঠাকুর। রামকৃষ্ণ পরমহংসদেবকে চেনে না। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মস্থান জোড়াসাঁকোর জায়গায় বলছে শান্তিনিকেতন। হরিচাঁদ ঠাকুরকে বলছে হরিশ্চন্দ্র ঠাকুর। পঞ্চানন ঠাকুরকে বলছে, পঞ্চানন বর্মাকে বলছে পঞ্চানন বরণ। সহজ পাঠ কে লিখেছে জানে না। আর প্রধানমন্ত্রীর মুখের ভাষা শুনেছেন? 5 দিন আগে পদ্মচাপটি কি বলেছে শুনেছেন? এসব ভাষা আমি সবাই আনতে পারবো না। কি অবস্থা! মানে দেশের প্রধানমন্ত্রী, আপনি দেখুন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী, যাদের টিকি খুঁজে পাওয়া যেত না, একটা মহিলাকে হারাতে এখন ডেলি প্যাসেঞ্জারি করছে। কি অবস্থা এদের! ডেলি প্যাসেঞ্জারি শুরু করে দিয়েছে একটা মহিলাকে খালি ক্ষমতাচ্যুত করবে বলে। সিপিএম বলছে মমতা ব্যানার্জিকে হটাও, কংগ্রেস বলছে মমতা ব্যানার্জিকে হারাও, বিজেপি বলছে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারাও, আর বাংলার আপামর জনসাধারণ বলছে মুখ্যমন্ত্রী করে তৃতীয়বার মমতা ব্যানার্জিকেই বসাও। এটাই তো পার্থক্য। আমি আপনাদের দায়িত্ব নিয়ে বলছি, শুনুন, এই ক্যামেরার সামনে বলে যাচ্ছি, আমি তো উত্তর থেকে দক্ষিণ দিনে 4টে 5টা 6টা করে সভা করেছি। আমি তো সারা বাংলা ঘুরেছি। আমার কথা আপনি লিখে রাখুন, 2 তারিখ ভোট বাক্স খুলবে, 2/3 বেশি আসন নিয়ে তৃতীয়বার মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হচ্ছে, কোনো সংশয় নেই। আপনাকে আপনার এলাকার কথা ভাবতে হবে। আপনি আয়ুষ গ্রামের কথা ভাবুন, আপনি আয়ুষ গ্রামের কথা ভাবুন, যা আগামী দিন মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের প্রকল্পে যেন আয়ুষ গ্রামের বিজেপির লোক একটা বাধা হয়ে না দাঁড়ায়। আগামী দিন যাতে সার্বিক উন্নয়ন ত্বরান্বিত থাকে, এবং আগামী দিন যদি বিজেপি কোনোভাবে, আপনারা মাথায় রাখুন, যদিও যদির কথা নদীতে, তাও আমি বলে যাচ্ছি, এরা যদি ক্ষমতায় আসে, এই কন্যাশ্রী, যুবশ্রী, রূপশ্রী কিচ্ছু থাকবে না। ত্রিপুরায় দেখেছেন তো কি অবস্থা, বেচে দিয়েছে সব, আর বলছে বাংলায় শিল্প করব। এয়ার ইন্ডিয়া বেচে দিয়েছে, রেল বেচে দিয়েছে, সেল বেচে দিয়েছে, কয়লা খনি বেচে দিয়েছে, আজকে এলআইসি বেচে দিয়েছে, আর বলছে আমরা শিল্প আনবো। আরে যে শিল্পগুলো ছিল ভারতবর্ষের গর্ব, সেগুলো বেচে দিয়েছে। এরা যদি আগামী দিন আসে, এই জায়গাও চেঞ্জ করে দেবে। আউশ গ্রামের নাম হয়ে যাবে মোদিগ্রাম। দেখছেন তো, সব না জায়গার নাম পাল্টে দিচ্ছে। মোদির নামে স্টেডিয়াম করেছে, সর্দার বল্লভভাই প্যাটেলের নামে স্টেডিয়াম ছিল, নরেন্দ্র মোদী স্টেডিয়াম করে দিয়েছে।
বাংলার মনীষীদের অপমান করতে এখন ভারতবর্ষের মনীষীদের অপমান করছে। আপনি দেখুন, এদেরকে ক্ষমা করা যাবে না। এটা আমাদের অস্তিত্বের লড়াই, বাঙালির বাঁচার লড়াই, বঙ্গবাসীর বাঁচার লড়াই। আপনারা চান মমতা বন্দ্যোপাধ্যায় গুজরাট মধ্যপ্রদেশের নেতাদের কাছে বশ্যতা স্বীকার করুক? মায়েরা চান? চান আপনারা যে দিদি গিয়ে দিল্লিতে আত্মসমর্পণ করুক? চান? পা ভেঙেছে, ভাঙা পাই লড়াই হচ্ছে, আর ভাঙা পাই জেতা হবে। আমি কথা দিয়ে যাচ্ছি আপনাদের। মানুষের ভরসা যারো করে আজ সারা বাংলা জুড়ে, মানুষের ভরসা যারো করে একুশে দিদি আসছে, তাই মানুষ বলছে দিদি সেরা, দিদি কমিটি এবার দিদি হ্যাট্রিক, ও এবার দিদি হ্যাট্রিক, ও এবার দিদি হ্যাট্রিক, ও এবার দিদি হ্যাট্রিক, ও দিদি ভাই হ্যাট্রিকের 1700 টাকা কেজি রেলের প্ল্যাটফর্মের টিকিটের দাম কত? আর অন্যদিকে দেখুন মমতা বন্দ্যোপাধ্যায় 10 বছর ধরে 10 কোটি মানুষের উন্নয়নের ধারা পরিচালনা করছে, একটা মানুষের উপর 10 পয়সার কর চাপায়নি। তাও বিনা পয়সায় খাদ্য দিয়েছে, বিনা পয়সায় শিক্ষা দিয়েছে, বিনা পয়সায় রেশন দিয়েছে। আমি বিজেপিকে চ্যালেঞ্জ করে বলছি যে আপনারা এতগুলো রাজ্যে ক্ষমতায় রয়েছেন, একটা রাজ্য বলুন যেখানে আপনারা বিনা পয়সায় শিক্ষা, স্বাস্থ্য আর রেশন দিচ্ছে। একটা রাজ্যের নাম বলতে পারবেন না। আপনারা বলছেন বিজেপি হচ্ছে দেশের সর্ববৃহৎ রাজনৈতিক দল। আরে আপনার যদি ক্ষমতা থাকে আপনি বাংলায় একটা সভামঞ্চ বাঁধুন, আপনি আপনার রিপোর্ট কার্ড নিয়ে যাবেন, আমি আমার রিপোর্ট কার্ড নিয়ে যাব। আপনি 7 বছর কেন্দ্র সরকার পরিচালনার দায়িত্বে রয়েছেন, আপনি কেতুগ্রাম, মঙ্গলকোট, আউসগ্রাম, ভাতারের মানুষের জন্য কি কাজ করেছেন, আর আমি আমার রিপোর্ট কার্ড নিয়ে যাব যে আমাদের দিদি 10 বছর বাংলায় ক্ষমতায় এই কেতুগ্রাম, মঙ্গলকোট, আউসগ্রাম, মন্তেশ্বর, কালনা, ভাতার এই এলাকার জন্য, বর্ধমান, বীরভূমের জন্য কি কাজ করেছে। আপনি তথ্য পরিসংখ্যানের নিরিখে লড়াই করুন। যদি বুকের পাঁটা থাকে আর প্রকৃত রাজনীতিবিদ হন, আপনি আপনার রিপোর্ট কার্ড নিয়ে আসুন, আমি আমার রিপোর্ট কার্ড নিয়ে যাব। মঞ্চ আপনি ঠিক করুন, সবার সময় আপনি ঠিক করুন, সঞ্চালক আপনি ঠিক করুন। 1 ঘন্টা আগে আমাকে বলবেন, একদিকে বিজেপির সর্বভারতীয় নেতা দাঁড়াবে আর একদিকে আমি দাঁড়াবো, অভিষেক বন্দ্যোপাধ্যায়। তথ্য পরিসংখ্যানের নিরিখে লড়াই হবে, উন্নয়নের নিরিখে লড়াই হবে। আপনাদের ভোকারটা করে যদি মাঠের বাইরে না বের করতে পারি, 10-0 গোল দিয়ে রাজনীতির আঙিনায় পা রাখবো না, এত বড় কথা বলে দিয়ে যাচ্ছে। বলুন কোথায় লড়বেন, বলুন। উন্নয়নের নিরিখে লড়াই করুন। যে মমতা বন্দ্যোপাধ্যায় কথা দিয়ে কথা রেখেছে কিনা, আর আপনারা কথা দিয়ে কথা রেখেছেন কিনা। আমি আপনাদের অনুরোধ করব যে এবার চোখে দেখে ভোট দিতে হবে, কানে শুনে না। আছেন তাদেরকে অনুরোধ করব যে আজকে সবার বিপুল জনসমাগম এবং জনবিস্ফোরণ আপনারা প্রেসের ক্যামেরায় বন্দি করে মানুষকে দেখান যে সবাই মানুষ স্বতঃস্ফূর্তভাবে আসে, তাকে কোনোদিন কেউ পরাজিত করতে পারে না। আর যে রাজনৈতিক দল হাজার হাজার কোটি টাকা খরচা করে মানুষের স্বতঃস্ফূর্ততা পায় না, তারা নাকি সোনার বাংলা করবে। আপনি দেখুন 5 দফায় নির্বাচন ইতিমধ্যে সম্পূর্ণ হয়েছে। আপনারা দেখেছেন প্রথম দফায় জঙ্গলমহলে ভোট ছিল, জঙ্গলমহলের মানুষ গণতান্ত্রিকভাবে এদের হাত ভেঙে দিয়েছে। দ্বিতীয় দফায় পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুরে ভোট ছিল, গণতান্ত্রিকভাবে মানুষদের পা ভেঙেছে বহিরাগত বিশ্বাসঘাতকদের। তৃতীয় দফা, চতুর্থ দফা তো আমাদের জেলা দক্ষিণ 24 পরগনার আমার লোকসভা কেন্দ্র ছিল ডায়মন্ড হারবার, আমি কোমর মাজা দুটোই ভেঙেছি। গত পরশুদিন পঞ্চম দফা ছিল। পঞ্চম দফায় আপনারা দেখেছেন উত্তর 24 পরগনা, আর ওদিকে নদিয়া আর জলপাইগুড়িতে ভোট ছিল। জলপাইগুড়ির মানুষ, নদিয়ার মানুষ আর উত্তর 24 পরগনার মা ভাই বোনেরা গণতান্ত্রিকভাবে এদের
হাঁটু আর কোমর ভেঙেছে। আর আপনাদের তো ষষ্ঠ দফা, ছক্কা মেরে ঘাড় আর মাথাটা ভাঙবে। তারপর রইল সপ্তম আর অষ্টম, মালদা, মুর্শিদাবাদ, কলকাতার ভোট। কলকাতার লোক তো বহিরাগত বিশ্বাসঘাতকদের দম্ভ, ঔদ্ধত্য, অহংকার চূর্ণ বিচূর্ণ করবে। আর 2 তারিখ যখন ভোট বাক্স খুলবে তখন বহিরাগতদের বলো হরি হরি বল, বহিরাগতদের খাটে তোল, এই মূল মন্ত্রকে সামনে রেখে এদের বিদায় দেবো। আপনি দেখুন, যে করে হোক এদের বাংলা দখল করতে হবে। আপনারা দেখেছেন প্রথমে মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর আক্রমণ করে নেত্রীর পা ভাঙল, তারপর প্রচারে নিষেধাজ্ঞা, তারপর মমতা বন্দ্যোপাধ্যায়কে শীতলকুচি যেতে দেবে না, আটকানো হলো, এজেন্সি দিয়ে ভয় দেখানো হলো। চতুর্থ দফায় দেখেছেন কি হয়েছে? চতুর্থ দফায় 5 জন তরতাজা বাঙালিকে এরা গুলি করে মেরেছে। যে কোনো প্রকারে এদের বাংলা দখল করতে হবে। 5 জন বাঙালিকে গুলি করে মেরেছে কেন্দ্রীয় বাহিনী। কেন জানেন? এদের অপরাধ কি, দোষ কি? এরা দিল্লির কাছে, মধ্যপ্রদেশের নেতাদের কাছে বশ্যতা স্বীকার করে। এদের অপরাধ উন্নয়ন না অনাচার, থাকা কথা না কাজ, পরিযায়ী পক্ষী না ঘরের লক্ষ্মী, বহিরাগত নেতা না বাংলার মেয়ে, বহিরাগত নেতা না বাংলার মেয়ে। কথা দিচ্ছেন, কথা দিচ্ছেন, নিজের ভোট নিজে দেবেন, উন্নয়নের পক্ষে রায় নেবেন। যারা বাঙালি খুন করে বাংলা দখল করতে চাইছে তাদেরকে বিতাড়িত করবেন, তাদেরকে বাংলা ছাড়া করবেন। কথা দিচ্ছেন, আগামী 22 তারিখ একদিন আপনি লাইনে দাঁড়িয়ে ভোট দিন, আর আগামী 5 বছর বাড়িতে বসে রেশন দিন, দিদি কথা দিয়েছে। আর 2 তারিখ যখন ভোট বাক্স খুলবে এমন ভাবে ভোট দেবেন যেন পদ্ম ফুল চোখে সর্ষে ফুল দেখে। এটা আপনাদের সুনিশ্চিত করতে হবে। আর আমার আপনার সকলের প্রার্থী মমতা ব্যানার্জির আশীর্বাদ ধন্য স্নেহধন্য প্রার্থী অবেদানন্দ ঠান্ডারকে আউশগ্রাম বিধানসভা কেন্দ্র থেকে 1 নম্বর বোতাম টিপে ঘাসের উপর জোড়া ফুল চিহ্নে ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করুন। আপনি ভোটটা সরাসরি মমতা ব্যানার্জিকে দিচ্ছেন, অন্য কাউকে না, এই কথাটা মাথায় রাখবেন। আর যে স্বতঃস্ফূর্ততা আমি আজকে লক্ষ্য করে গেলাম, এ তো সময়ের অপেক্ষা খালি। কিন্তু আউশ গ্রামের মা ভাই মানুষ, মা ভাই বোনেরা দিচ্ছে রায়, বাংলা নিজের মেয়েকে চায়, তাই তো? যখন ডাকি তখন পাই বাংলা নিজের, বিনা পয়সায় খাদ্য পাই বাংলা নিজের, বিনা পয়সায় রেশন পাই বাংলা নিজের, বিনা পয়সায় স্বাস্থ্য পাই বাংলা নিজের, বিনা পয়সায় শিক্ষা পাই বাংলা নিজের। আগামী দিন স্টুডেন্ট ক্রেডিট কার্ড চাই বাংলা নিজের, দুয়ারে দুয়ারে রেশন চাই বাংলা নিজের, কন্যাশ্রী করেছে বিশ্ব জয় বাংলা নিজের। যখন ডাকি তখন পাই বাংলা নিজের, ঐক্য আর সম্প্রীতিতে মানুষের সাই বাংলা নিজের, বহিরাগতদের দিন বিদায়। এসছে যে আগামী দিন যত বাধা বিপত্তি আসুক, 22 তারিখ লাইনে দাঁড়িয়ে ভোট দিয়ে বহিরাগতদের জামানত বাজেয়াপ্ত করে 3য়বার বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেই জয়ী করবে। তার কারণ, যারা বেলা 3টের সময় সভা শুনতে আসে তারা বক্তৃতা শুনতে আসে না, তারা সিদ্ধান্ত নিয়ে আসে, তারা মনস্থির করে আসে। আর আপনারা দেখেছেন 5ম দফায় নির্বাচন ইতিমধ্যেই সম্পূর্ণ হয়েছে আমাদের রাজ্যে। করোনার গ্রাফ যেখানে ঊর্ধ্বমুখী, আমাদের মুখ্যমন্ত্রী 4 দিন আগে নির্বাচন কমিশনকে লিখিতভাবে চিঠি দিয়ে জানিয়েছিল যে 22 তারিখ ভোট আছে, 26 তারিখ ভোট আছে, 29 তারিখ ভোট আছে। 3 দফায় ভোট না করে 1 দফায় ভোট করে দিন, মানুষের সুবিধা হবে। এত সভা সমিতি হবে না, করোনা সংক্রমণ কমবে, নিয়ন্ত্রণে থাকবে এবং রাজ্যের মানুষ বাঁচবে। নির্বাচন কমিশন কোন রকম কর্ণপাত করেনি। তার কারণ, যদি 3 দফায় নির্বাচন না করিয়ে 1 দফায় নির্বাচন করায়, তাহলে একটা রাজনৈতিক দলের অসুবিধা হবে, সময় পাবে না, ডেইলি প্যাসেঞ্জারি করতে পারবে না, বাংলার মানুষকে ভুল বোঝাতে পারবে না, ফেক নিউজ রটাতে পারবে না,
টাকা বিলি করতে পারবে না, সভা সমিতি করতে পারবে না, তাই 3 দফায় নির্বাচন করাচ্ছে। 8 দফায় নির্বাচন বলেছে, 5 দফা হয়ে গেছে, আরো 3 দফা বাকি আছে। আমি আপনাদের শুধু অনুরোধ করব, এই যে কেন্দ্র সরকার এবং নির্বাচন কমিশনের বৈমাতৃসুলভ আচরণ, এর বিরুদ্ধে আগামী দিন আমাদের জবাব দিতে হবে। আপনারা দেখেছেন 4র্থ দফায় শীতলকুচিতে ভোট হয়েছে, কিভাবে 5 জন বাঙালিকে গুলি করে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে মারা হয়েছে। তারপর যদি ভিড় ছত্রভঙ্গ না হয়, নিয়ন্ত্রণে না আসে, তাহলে আত্মরক্ষার স্বার্থে যদি কেউ গুলি চালায়, প্রথমে পায়ে গুলি চালায়, তারপর হাতে গুলি চালায়। যখন পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে একদম বুকে গুলি চালিয়েছে, তার মানে কি? তার মানে দিল্লির কথায় গুলি চালিয়েছে। কার ইন্ধনে, কার প্ররোচনায় গুলি চালিয়েছে? আগামী দিন কেঁচো খুঁড়তে কেউটে বেরোলে তো বেরোবে। মমতা ব্যানার্জি বলেছে পূর্ণাঙ্গ তদন্ত হবে এই ঘটনার। কে যুক্ত, কত বড় মাথা যুক্ত, কাদের কথায় বাঙালিদের রক্তে ভারতীয় জনতা পার্টি বাংলা দখল করতে গিয়ে বাংলার মানুষকে হত্যা করছে। আগামী দিন পূর্ণাঙ্গ। আর এদের আজকে দিন তো দেখেছেন, 400 টাকা রান্নার গ্যাস, 900 টাকা। ভাল লাগছে নয় মায়েরা? কি বৌদিরা, ভাল লাগছে? সর্ষের তেল 170 টাকা লিটার, কেমন লাগছে? আজকে দিন পোস্ত 1600 টাকা কেজি, ভাল লাগছে? পেঁয়াজের দাম কত? 1 কিলো পেঁয়াজ, 1 কিলো আটা, 1 কিলো আলু, 1 লিটার কেরোসিন তেল, 1 লিটার পেট্রোল এখন 100 টাকা, 1 লিটার ডিজেল 90 টাকা। রেলের প্ল্যাটফর্মের টিকিটের দাম কত? এই হচ্ছে মোদিজির আজকে দিনের নমুনা। আর অন্যদিকে মমতা ব্যানার্জিকে দেখুন, 10 বছর 10 কোটি মানুষের উন্নয়নের ধারা পরিচালনা করছে, একটা মানুষের উপর 10 পয়সার বাড়তি বোঝা বা কর কোনো জায়গায় চাপায়নি। তাও বিনা পয়সায় শিক্ষা, বিনা পয়সায় স্বাস্থ্য, বিনা পয়সায় চিকিৎসা দিয়ে আসছে। 10 কোটি মানুষকে, একটা মানুষকেও বঞ্চিত রাখেনি। আপনার বাড়িতে গিয়ে দেখুন, রান্নাঘরে ঢুকুন, যে গ্যাসটা 900 টাকা দিয়ে কিনছেন, সেটা হচ্ছে মোদিজির দান। আর তার উপর বিনা পয়সায় যে চালটা ফুটছে, সেটা হচ্ছে দিদির উপহার আপনাকে। এটাই হচ্ছে পার্থক্য। 400 টাকার গ্যাসটা 900 টাকায় কিনতে হচ্ছে।